দুটো পেনাল্টি, গোলকিপারের একটা মারাত্মক ভুল আর একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা। রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির এই ম্যাচটা ছিল মানে চ্যাম্পিয়ন্স লিগের একটা, যাকে বলে মনে রাখার মতো অধ্যায়। তো চলুন এই রোলার কোস্টার রাইডের প্রত্যেকটা মোড় থেকে একবার ঘুরে আসা যাক। আচ্ছা, শুরুতেই এই দৃশ্যটা একবার দেখুন। ভিনিসিয়াস জুনিয়রের এই সেলিব্রেশনটা দেখুন, কি মারাত্মক একটা উল্লাস, তাই না? দুহাত আকাশে তুলে যেভাবে চিৎকার করছেন, দেখলে মনে হবে যেন বিশ্বকাপ জিতে ফেলেছেন। কিন্তু জানেন, এই উদযাপনের পেছনের আসল গল্পটা কিন্তু একদম অন্যরকম আর বেশ বিতর্কিতও বটে। তো ঘটনাটা হলো ম্যাচের একদম শুরুতেই, একেবারে উত্তেজনায় ভরপুর। ভিনিসিয়াস ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার ম্যাথিউস নুনেসকে কাটিয়ে বক্সের দিকে এগোচ্ছিলেন। ঠিক তখনই একটা হালকা টাচ আর সাথে সাথে ভিনিসিয়াস মাটিতে। আর কি আশ্চর্য, রেফারিও সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজিয়ে দিলেন। আর ঠিক তারপরে শুরু হলো ভিনিসিয়াসের সেই সেলিব্রেশনটা, যেটা আমরা একটু আগেই দেখলাম। রেফারির এই একটা সিদ্ধান্তে মানে পুরো মাঠটাই যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে মাদ্রিদের প্লেয়াররা পেনাল্টির জন্য গলা ফাটাচ্ছে, আর অন্যদিকে সিটির প্লেয়াররা রীতিমতো তেড়ে আসছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ভাবা যায়, শান্ত একটা ম্যাচ মুহূর্তের মধ্যে বিতর্কের আগুনে জ্বলে উঠল। ম্যানচেস্টার সিটির প্লেয়াররা তো রেফারিকে ঘিরে ধরে বোঝানোর চেষ্টা করছে যে এটা ডাইভ। ভিনিসিয়াস ইচ্ছে করে পড়েছে, অভিনয় করছে। আর ওদিকে রিয়াল মাদ্রিদের সিনিয়র প্লেয়াররাও কম যান না, তারাও রেফারিকে ঘিরে ধরেছে, পেনাল্টির সিদ্ধান্তের জন্য চাপ দিচ্ছে। মানে দুই দিক থেকেই প্রেশার। শেষ পর্যন্ত এই নাটকের অবসান ঘটালো টেকনোলজি, মানে ভিএআর। রিপ্লেতে স্লো মোশনে একদম পরিষ্কার দেখা গেল যে ফাউলটা তো হয়েছে, কিন্তু বক্সের ঠিক বাইরে। ব্যাস, পেনাল্টির সিদ্ধান্ত সাথে সাথে বাতিল। মাদ্রিদ পেল একটা ফ্রি কিক, আর ভিনিসিয়াসের সেই বাদ ভাবা উল্লাস, ওটা পুরোপুরি হতাশায় বদলে গেল। তো পেনাল্টি তো পাওয়া হলো না, কিন্তু এই ঘটনাটাই যেন রিয়াল মাদ্রিদকে আরও বেশি তাতিয়ে দিল। কিলিয়ান এমবাপের মতো তারকা প্লেয়ার চোটের কারণে মাঠের বাইরে, কিন্তু তাতে কি, মাদ্রিদ ঠিকই গোল করার রাস্তাটা খুঁজে নিল। মাঝমাঠ থেকে কি অসাধারণ একটা কাউন্টার অ্যাটাক, একেবারে বিদ্যুৎ গতিতে উঠে এলো মাদ্রিদ। জুড বেলিংহামের পা থেকে বেরোলো নিখুঁত একটা থ্রু পাস, আর সেটা খুঁজে নিল রদ্রিগোকে। এরপর আর কোনো ভুল হয়নি। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড একেবারে ঠান্ডা মাথায় গোলকিপারকে পরাস্ত করে বলটা জালে জড়িয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে পুরো সান্টিয়াগো বার্নাবিউ যেন উল্লাসে ফেটে পড়ল। 33 এই একটা সংখ্যায় বলে দেয় গোলটা রদ্রিগোর জন্য কতটা দরকারি ছিল। ভাবুন একবার, দীর্ঘ 33টা ম্যাচ পর তিনি গোলের দেখা পেলেন। এই গোল করাটা তাকে মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোল না করার একটা বাজে রেকর্ডের খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল। ফিরে ভালভার্দের সেই দূরপাল্লার শটগুলো, ভিনিসিয়াসের ডিফেন্স ছেড়া দৌড়, সব মিলিয়ে ম্যাচের প্রথম আধ ঘন্টা রিয়াল মাদ্রিদকে অপ্রতিরোধ্য লাগছিল। দেখে তো মনেই হচ্ছিল নিজেদের মাঠে এই ম্যাচটা তারা খুব সহজেই জিতে যাবে। কিন্তু ফুটবলকে তো এমনি অনিশ্চয়তার খেলা বলে না, তাই না? মাদ্রিদের এই স্বপ্নটা ভেঙে চুরমার হতে কিন্তু খুব বেশি সময় লাগলো না। ম্যাচের মোড়টা ঘুরে গেল এক মুহূর্তের একটা ভুলে, আর সেই সুযোগেই ম্যানচেস্টার সিটি ম্যাচের সমতা ফিরিয়ে আনলো। কর্নার থেকে বলটা ভেসে এসেছিল, জোস্কো ভার্দিওলের হেডটা সত্যি বলতে তেমন জোরালো কিন্তু ছিল না, কিন্তু এর পর যা ঘটল সেটা অবিশ্বাস্য। বিশ্বের অন্যতম সেরা গোলকিপার থিবো কোর্তোয়া এমন একটা ভুল করে বসলেন, বলটা তার হাত ফসকে বেরিয়ে গেল, আর সামনেই থাকা নিকো ওরেইলি। এমন সুযোগ কি আর কেউ ছাড়ে? কাছ থেকে গোল করতে তার একদমই কোনো সমস্যা হলো না। ম্যাচে সমতা ফেরানোর পর ম্যান সিটি যেন আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠল, আর প্রথমার্ধের একেবারে শেষের দিকে রিয়াল মাদ্রিদ আরও একটা বড় ধাক্কা খেল, আর এই ধাক্কাটাই বলা যায় শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্যটা লিখে দিয়েছিল। ঠিক ডি বক্সের ভেতরে আর্লিং হাল্যান্ডকে পেছন থেকে টেনে ফেলে দিলেন মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার, আর তাতেই তৈরি হলো ম্যাচের দ্বিতীয় পেনাল্টি বিতর্ক। মজার ব্যাপার হলো, রেফারি কিন্তু প্রথমে খেলা চালিয়ে যাওয়ার ইশারা দিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গেই আর্লিং হাল্যান্ড আর সিটির অন্য প্লেয়াররা তাকে ঘিরে ধরল, মানে প্রচণ্ড চাপ তৈরি করলো। সেই চাপের মুখেই রেফারিকে ছুটে যেতে হলো মাঠের পাশে থাকা মনিটরের দিকে, আর রিপ্লেতে একদম পরিষ্কার দেখা গেল যে রুডিগার হাল্যান্ডের জার্সি ধরে টেনে ফেলে দিয়েছে। ব্যাস, রেফারি তার সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন। 12 গজের স্পট থেকে আর্লিং হাল্যান্ডের মতো একজন স্ট্রাইকার কি আর ভুল করেন? একদম না। কি ঠান্ডা মাথায় গোলকিপার কোর্তোয়াকে ভুল দিকে পাঠালেন আর বলটা জালে জড়িয়ে দিলেন। একদিকে সিটির সমর্থকরা উল্লাসে ফেটে পড়ছে, আর অন্যদিকে মাদ্রিদের নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাবিউ এক মুহূর্তের মধ্যে একেবারে চুপ, পিনপতন নীরবতা। বিশ্বকাপের আগে এই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার এটাই হয়তো ছিল শেষ সুযোগ, আর এমবাপ্পেকে বেঞ্চে বসেই দেখতে হলো কিভাবে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হাল্যান্ড
এত বড় একটা ম্যাচের চাপ সামলে দলকে এগিয়ে নিয়ে গেল। এটা কিন্তু শুধু একটা গোল ছিল না, এটা ছিল একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ে জিতে যাওয়া। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য রিয়াল মাদ্রিদ তো একেবারে মরিয়া হয়ে উঠেছিল। একের পর এক আক্রমণ। ওদিকে ম্যানচেস্টার সিটিও কিন্তু বসেছিল না, তারাও ব্যবধান বাড়ানোর জন্য পাল্টা আক্রমণ করছিল, কিন্তু কোনো দলই আর গোলের দেখা পেল না। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি 2-1 গোলের ব্যবধানে ম্যাচটা জিতে মাঠ ছাড়ে, যা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা জয়। দেখুন, রিয়াল ম্যাড্রিডের মতো একটা বড় ক্লাবে হারের কোনো অজুহাত দেওয়া যায় না, বিশেষ করে নিজেদের মাঠে হারলে তো কথাই নেই। এই হারের পর কোচ জাভি অলংসোর ওপর চাপটা কিন্তু অনেক বেড়ে গেছে। স্পেনের মিডিয়াগুলোতে এখনই তার চাকরি থাকবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। চ্যাম্পিয়ন্স লিগের মতো এত বড় একটা মঞ্চে এই হারটা মাদ্রিদের জন্য নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। এখন প্রশ্ন হলো, তারা কি এই ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়াতে পারবে? তাদের খেলার কৌশলে কি কোনো বড় পরিবর্তন আনা দরকার, নাকি এর শেষ পরিণতি হতে যাচ্ছে কোচের বিদায়? এই সব প্রশ্নের উত্তর তো সময়ই বলে দেবে।